যে বিচারক ছিলেন ক্যান্টনমেন্টে, বা অর্থাৎ উনি তখন মুক্ত ছিলেন না ওই সকল জায়গায় সাইন করতে, কিন্তু সেটা দেখানো হলো। ঠিক একইভাবে আজকে এতদিন পরে বাংলাদেশের নির্বাচিত এবং সার্বভৌম পার্লামেন্টের যিনি স্পিকার, সেই স্পিকারকে এখন গ্রেফতার করে বা দেখানো হচ্ছে। আসলে উনি তো গ্রেফতার ছিলেন, আসলে উনি নির্যাতিত ছিলেন, আসলে ওনার উপর কি ধরনের নির্যাতন গিয়েছে সেসবগুলো আমরা সত্যি সত্যি জানি না। তারেক যে কাজগুলো করতে পারছে না আমার মনে হচ্ছে, বা এটা করা সম্ভব নয়, কারণ হলো যে যারা দেশটা চালায় তার সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত বা খুব সংক্ষেপে হলেও সেটা বলতে হবে। দেখুন, বাংলাদেশের যে ব্যবস্থাটা 2024-এর 5ই অগাস্টে ঘটলো, এটা কিন্তু কোনো রাজনৈতিক ধাক্কা ধাক্কি আন্দোলন, ক্ষমতার আন্দোলন সেটা ছিল না। সেটা সার্বিকভাবে যদি সংক্ষেপে বলি, সেটা ছিল শাসন ব্যবস্থার পরিবর্তন। বাংলাদেশে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেটা ছিল শাসন ব্যবস্থার পরিবর্তন। বাংলাদেশে 2024 সনের 5ই অগাস্ট যেটা ঘটানো হয়, সেটা হলো শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু তার 75-এর পরবর্তী জিয়াকে হত্যা করা হয়, সেটা কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না। তারপরে এরশাদকে হটানো হয়, সেটা কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না। এখন শাসন ব্যবস্থার পরিবর্তনটা কি? শাসন ব্যবস্থার পরিবর্তনটা আমরা যদি যাই, তাহলে ইরাককে দেখতে হবে, লিবিয়াকে দেখতে হবে, সিরিয়াকে দেখতে হবে। সেখানে কিন্তু আমূল শাসন ব্যবস্থার পরিবর্তন করে সেখানে কিন্তু আগের কোনো কিছুই রাখা হয়নি এবং ফিরতে দেওয়া হয়নি আজ পর্যন্ত। আমরা যদি এই তিনটা দেশের নাম বললাম, আমরা যদি এখন বলি পাকিস্তান এবং মিশরে তো একই ঘটনা আমেরিকা ঘটালো, কিন্তু দেখুন সেখানে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। মিশরের ওই নির্বাচিত, যদিও সেটা মুসলিম ব্রাদারহুডের তাকে সরিয়ে দিয়ে আবার সিসিকে, জেনারেল সিসিকে তার পূর্বসূরীদের মতন শাসন ব্যবস্থা রাখার জন্য বসিয়ে দেওয়া হলো। আজ পর্যন্ত সেটার পরিবর্তন করা তবে এই সিরিয়াবাসীদের জন্য হয়নি, মিশরবাসীদের জন্য হয়নি। অতএব ওই সিসি, সেখানে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। সেখানে বাইরের যে শক্তি, বাংলাদেশে কিন্তু 2বার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হলো বাইরের শক্তি দিয়ে, রাজনৈতিক শক্তি নয়। এটা কিন্তু আমি চিৎকার করে বলছি এই জন্যে, যেটা বুঝতে হবে যে বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি যেহেতু ক্ষমতা দখলের প্রতিযোগিতায় তারা দখল করতে পারেনি, তাই শাসন ব্যবস্থার পরিবর্তন করে অবশ্যই আমরা অনেকে অনেক শব্দ বলি, আওয়ামী লীগ ফিনিক্স পাখি বলি, আমরা এই বলি, কিন্তু একটা বিষয়কে ভুলে যাচ্ছি যে ইন্টারনাল রাজনৈতিক শক্তি দ্বারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়নি, সম্ভব না, ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে ওইটা সম্ভব হবে না। অতএব এই রাষ্ট্রের যে শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটা ঘটায় কারা? ঘটায় হলো আর্মি। আমি জানি আর্মির অনেকেই আমার উপর এটা অসন্তুষ্ট হন আমি যে কথাগুলো বলি। কোন বাংলাদেশের ইতিহাসে কখনো কোন রাজনৈতিক শক্তিকে শুধু একবার আমি বলবো, সেটা হলো যে 1996 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2001 সনে নির্বাচিত সরকার নির্বাচনের যেদিন পর্যন্ত ক্ষমতায় থাকার আইনি অধিকার ছিল, তার পূর্বে শেখ হাসিনা পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। দ্যাট ইজ অনলি ওয়ান টাইম যে আর্মি ইন্টারফেয়ার করেনি। আর সমস্ত সময় বাংলাদেশে, অতএব এই যে রেজিম চেঞ্জের ব্যবস্থার যেটা বললাম, শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটা কিন্তু বাংলাদেশে এবারও ঘটানো হলো আর্মি দিয়ে। কারণ আপনি দেখুন, শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারলো না, কিন্তু তারা এই শপথ করা আর্মি শপথ করে 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন। আরে ভাই, রাখেন এসব কথাবার্তা। কিসের বহিঃশত্রু? আপনি আপনার প্রধানমন্ত্রীকে সেভ করতে পারেননি, আপনি শিরিন শারমিনকে গ্রেফতার করে রাখলেন 18 মাস 19 মাস, এবং গ্রেফতার নয়। আমি ডাক্তার নই, ফিজিশিয়ান নই। আপনারা লক্ষ্য করেন শিরিন শারমিনের দুইটি ছবি পাশাপাশি রাখুন, দেখুন অত্যাচার, এত 18 মাসের অত্যাচারের ফলে ওনার চেহারার অবস্থা দেখুন, ওনার শারীরিক গঠন দেখুন। এটা সম্পূর্ণ নিপীড়ন। তাকে বহু নিপীড়ন করা হয়েছে, বহু কথা উদ্ধারের চেষ্টা করা হয়েছে, কিন্তু
এই সরকার, যে সরকার, এটা হলো এক্সটেন্ডেড যারা সরকার পরিচালনা করে, না হলে 212 জন এমপি নিয়ে আপনি একটি, দুইটি, তিনটি, চারটি ছোকরার কথায় আপনি তাদের কথা বলারই সুযোগ থাকবে না, তাদের তো উপায়ই থাকবে না কথা বলার। একটা সংসদীয় ব্যবস্থা, ইউ ক্যানট সে যে কি হবে কি হবে না। সংসদ হলো সার্বভৌম, সংসদ হলো আইন প্রণয়নের সর্বোচ্চ স্বাধীন ক্ষমতা। সেখানে কি নির্বাচনে কি হলো, কি গণভোট হলো, কি সনদ হলো, সেসবগুলো আমরা এখানে বসে আলাপ করবো। বিএনপির মাঝে অনেক নেতা আছেন যারা অবশ্যই উচ্চারণ করতে পারেন, আমরা না করতে পারলেও, যে শাট আপ ইউর মাউথ, এটা আইনসভা, এখানে আমরা আইন প্রণয়ন করব, যেটা আমরা আইন করব সেটা বাংলাদেশের প্রেসিডেন্ট সহ সমস্ত জনগণের মেনে চলতে হবে। অতএব কোথাও আইন ব্যতিরেকে, আইনের বাইরে গিয়ে একটি গণভোট করা, এসব কিছু করা আমরা তখন মেনে নিয়েছিলাম এই কারণে। এখন এটা আইনসভা, শপথ করেছি আইন রক্ষা করব, শপথ করেছি আমরা এই কাজ করব, সেটার বিরুদ্ধে তোমরা কথা বলতে পারবে না। কিন্তু কেন পারে না? এই দেখুন, এটারই পরিণতি, এটারই উদাহরণ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রকৃতিকে এইভাবে যে শিরিন শারমিনকে তারা গুম করে হত্যা করেনি। তাকে আপনি যখন আপনার এই বিপুলটাকে প্রথম জিজ্ঞাসা করেছিলেন যে শিরিন শারমিন কোথায়, আমি কিন্তু কোনো ধরনের রিমার্ক করিনি, মানে কোনো ধরনের কমেন্ট করিনি, কারণ আমার ভয় ছিল শিরিন শারমিন কোথায় এই প্রশ্ন করলে তারা যদি তাকে সরিয়ে ফেলে, তারা যদি বলে যে এইটাকে আমরা রাখবো না। লক্ষ্য করুন, বাংলাদেশের যে সকল অন্ততপক্ষে 3টি প্রতিষ্ঠানের প্রধান, একটা হলো বিচারপতি, একটা হলো প্রধানমন্ত্রী, আর একটা হলো আমাদের স্পিকার, এই 3টি প্রতিষ্ঠানকে পুরাপুরি ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। একদম সম্পূর্ণ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই ডক্টর ইউনূস। আমরা জানতাম এতদিন পর্যন্ত যে পৃথিবীতে যখন ব্যর্থ রাষ্ট্র হিসাবে বলা হয়, তার সামনে নাম চলে আসে পাকিস্তানের। এই পাকিস্তানকে ডিঙিয়ে বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানে মোটামুটি ভাবে, পাকিস্তানেও কিন্তু আমেরিকা রেজিম চেঞ্জ করেনি। পাকিস্তানে যেটা করেছে সেটা আর্মি যে দেশ চালায় সেটা যাতে রক্ষা করা হয়, তার জন্য আর্মির পক্ষের লোকগুলোকে আবার তারা সবসময় এটা করে। বাংলাদেশে সেই ব্যবস্থাটা হয়তোবা যারা পিছন থেকে খেলেন সেই ব্যবস্থা করে তারেক জিয়াকে ক্ষমতায় নিয়ে এসছেন। আমি শেষ করে ফেলছি। তারেক জিয়া এবং তারেক জিয়ার হাত পা এমন ভাবে বাঁধা যে উনি এর বাইরে এখনো পর্যন্ত উঠতে পারছেন না। অতএব শিরিন শারমিনকে যে রিমাইন্ডার দেওয়া হলো না, অমুক দেওয়া হলো না, সমস্ত কিছু আমরা বুঝে ফেলছি কেন। এবং অনলি ধন্যবাদ যাবে প্রকৃতির কাছে যে উনি এখনো জীবিত। আমরা ভবিষ্যতে হয়তো বা জানতে পারবো কি ঘটেছে। ধন্যবাদ। শেষ হয়ে গেছে, নাই বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই। বাংলাদেশে ব্যুরোক্রেটরা স্বাধীনভাবে, স্বচ্ছভাবে বা দেশের সাথে কাজ করতে পারছে না। বাংলাদেশে পুলিশ বাহিনী নাই। বাংলাদেশের সেনাবাহিনী সে সম্পূর্ণভাবে করাপ্টেড এবং এক চক্ষু বন্ধ করে তারা এই সরকার, আমি রেজিম চেঞ্জ শব্দটা ব্যবহার করিনি ইংলিশে, কারণ সেটার প্রকৃত বাংলা আমি যেটা ব্যবহার করতে চেয়েছি শাসন ব্যবস্থার পরিবর্তন, শুধু সরকার পরিবর্তন নয়। অতএব বাংলাদেশে যে বিষয়টা সুন্দরভাবে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, সেটা বাংলাদেশ কেন তরতর করে এগিয়ে যাবে, বাংলাদেশ কেন সিঙ্গাপুরের মডেল হবে, বাংলাদেশ কেন পাকিস্তানের সকল রাজনীতিবিদরা কেন বলবে আমাদের কিচ্ছু চাই না, আমরা শেখ হাসিনার বাংলাদেশ করে দাও, এটা তো লজ্জাস্কর। সেই সকল বিষয়কে পরিবর্তন করার যে শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটা করতে হলে কি করতে হবে? এমন একটা মানুষকে সেখানে আনতে হবে যেই মানুষটা মনে করবে বাংলাদেশের সাধারণ মানুষ, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভেতরে পশ্চিমা গণমাধ্যম এবং অন্যান্য বিষয়গুলো সম্মিলিতভাবে একটা দুরন্ত বিষয় মাথায় ঢুকিয়ে দিয়েছিল, ডক্টর ইউনূস যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারতেন, শুধু শেখ হাসিনা তাকে খারাপ বলে আর সবাই উনি আসলে তো এই হয়ে যাবে। এটা এই প্রমাণটা আমাদের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ, যে আমাকে অন্তত পক্ষে ডেইলি 100টা স্ক্রিনশট পাঠায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি বাংলাদেশ, আমার হোয়াটসঅ্যাপ ভর্তি বাংলাদেশের কোথায় কোথায় 24 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি নাই, ইনক্লুডিং আমার জন্মভূমি মনোহরদীতে।
মনোহরদের ছবি পাঠালো সেখান থেকে 10 জন, যে দেখুন আমাদের ইলেকট্রিসিটি নাই এখন। আমি বললাম তোমাদের স্বাস্থ্যমন্ত্রী বকুল সাহেবকে বলো ইলেকট্রিসিটির অবস্থাটা কি। দেখুন আমি যেটা আপনি প্রশ্ন করছেন সেদিকেই যাচ্ছি। বাংলা আমাদের সহ আলোচক, আমার সহকর্মী, ভয়েসের সহকর্মী আমাদের শায়লা লোপা, তিনি বলেছেন বাংলাদেশে সবাই এখন হত্যা করে। বিচারপতি তিনি হত্যায় যুক্ত, প্রধানমন্ত্রী হত্যায় যুক্ত, সকলেই হত্যায় যুক্ত। আমাদের স্পিকার তিনি হত্যা করেন, আমাদের সিনিয়র সাংবাদিকেরা হত্যা করেছেন এবং তাদেরকে 18 মাস ধরে 2 বছর ধরে জেলে পড়ে রেখেছেন, এমনকি তাদেরকে এখন বেলের জন্য আনা হয় না কোর্টে। সো এই যে পুরা ব্যবস্থাটাকে, বাংলাদেশটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি শুধু বাঙালি বলি না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলি বঙ্গবন্ধু, এই মানুষটাকে হত্যা করে বাংলাদেশকে একটি কেন এই দেশের মানুষ, সাধারণ মানুষ স্বাধীন থাকবে কেন? এরা থাকবে গোলাম। এই গোলাম থেকে মুক্ত করার জন্য যে ব্যক্তিটাকে মাত্র 3.5 বছরের মাথায় আমার বাঙালি মানুষ দ্বারা হত্যা করা হয়েছে, সেখানেও রেজিম চেঞ্জ করে টিকতে পারেনি। আবার ফিরে এসেছে আওয়ামী লীগ এবং 15 বছর বাংলাদেশকে শাসন করেছে, বলবো না, সুশাসন দিয়েছে। বাংলাদেশের এই যে আনিস আলমগীর সাহেব জেলে গেলেন, 3 মাস পরে বের হয়ে আসলেন। উনাকে আপনি এনে জিজ্ঞেস করুন শেখ হাসিনার সময় উনি যে আলোচনা করতে পারতেন, সমালোচনা করতে পারতেন, তিনি গত 18 মাস, এবং এখন ইউনুস নাই, এটাই ইউনুসের এক্সটেন্ডেড গভর্নমেন্ট, সেই সময় উনি কথা বলতে পারছেন না কেন? বাংলাদেশের কোন রিপোর্ট, মানে আমি বলছি সংবাদ রিপোর্ট কেন এখনো প্রকাশিত হয়নি? আরেকটি বিষয় তুলে ধরি, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। হিটলারের আমি তুলনা করছি না, আমি উদাহরণ দিচ্ছি। হিটলারের সম্বন্ধে প্রশংসা করা নিষিদ্ধ, কিন্তু সংবাদ কর্মী হিসাবে আমি হিটলারের সংবাদ করতে পারবো না, এটা তো হতে পারে না। একটা সংবাদ কর্মীর সংবাদ, আওয়ামী লীগ কার্যক্রম করতে পারছে না কারণ সরকার নিষিদ্ধ করেছে কার্যক্রম। আমি দেখছি আওয়ামী লীগের কর্মীরা, আমি এটাকে এখনো পর্যন্ত, আমি অন্য আলোচনা এটা ক্রিটিসাইজ করি, কিন্তু এখন আমি ক্রিটিসাইজ না করে বলছি আওয়ামী লীগের কর্মীরা আইন ভাঙছে না। তো এইটা কি সংবাদ কর্মী লিখতে পারে না? যে আওয়ামী লীগের সংবাদ করা তো সরকার নিষিদ্ধ করে নেই, এমনকি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেটাকে আমি সংবাদ করবো না। আমি আনিস আলমগীর সাহেবকে এটা বলছি, আপনি এই কথাগুলো বলবেন। আপনি 3 মাস পরে জেলখানা থেকে যখন মুক্তি পেলেন, আপনি কেন জেলখানায় দাঁড়িয়ে বললেন না আমার সহকর্মীরা যারা হত্যা মামলায় এখানে অভিযুক্ত তাদেরকে ছাড়া আমি এই জেলখানা থেকে বের হব না, কারণ সারা বাংলাদেশই আমার প্রেসের জন্য জেলখানা? কেন বললেন না? এটা বলি না, কারণটা হলো আমরা কোনো না কোনো ভাবে বায়াস। আমি বঙ্গবন্ধু দ্বারা বায়াস, আমার বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আমি তো নিরপেক্ষ সাংবাদিক নই, আমি তো জার্নালিজম ইজ নট এ ক্রাইম, আমি এটা সবসময় বলি। এবং নিরপেক্ষতা যে বলে সে আসলে, একটা চুরি হলো, একটা খুন হলো, আমি নিরপেক্ষ হলে ভাই এটা যদি আমি ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত, প্রমাণিত না হওয়া পর্যন্ত এটা যে খুন আমি লিখবো না, এটা কি হয়? এটা হয় না। আমার কাজ তো হলো এটা লেখা, বিচারের কাজ বিচার চালাবে, আমার কাজ সাংবাদিকতা করা। আমি নিরপেক্ষ হব কিভাবে? আমি সত্যের পক্ষে। এটা পক্ষপাতিত্ব, এই পক্ষপাতিত্ব আমাদের সকলকে নিতে হবে। আর আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ নয়, আমাদের এই সংবাদ লিখতে হবে। এবং শিরিন শারমিনকে যে অত্যাচার করা হলো, শিরিন শারমিন ইজ এ প্রতিষ্ঠান, আমি ব্যক্তি শিরিন শারমিনের কথা বলছি। আমাদের উদাহরণ রয়েছে, আমাদের নুরুল মজিদ হুমায়ুনকে জেলখানায় হত্যা করা হয়েছে, আমাদের রমেশ সেনকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমি আরো 200 মানুষের নাম নিয়ে আসতে পারি যারা গত 19 মাসে জেলখানায় হত্যা করা হয়েছে। যাদের নাম আমার সহ আলোচকরা নাম নিয়েছেন, তাদেরকে হত্যা করা হচ্ছে ডে বাই ডে। তাদের একজনের চিকিৎসা করা হচ্ছে না। যাদের, আমার নিজের ডায়াবেটিক্স, আমি যদি একদিন ডায়াবেটিক্স এর ওষুধ না নিই, আই নো হাউ আই ফিল। সেখানে তাদেরকে দিনে দিনে, এবং আমার আলোচনার শেষ সংবাদটা হলো এই, দুঃখজনক ভাবে হলো সত্য যে 212টি সিট নিয়েও
বিএনপি আসলে ক্ষমতায় বসা নয়, তারা শুধুই ক্রীড়ানক, তারা শুধুই, এবং ডক্টর ইউনূস কিন্তু ডক্টর ইউনূস নয়, সেও অন্যের কাজ করছিল। মৌলিক যারা বাংলাদেশে এখনো পর্যন্ত, দেখুন নির্বাচন হয়ে গেল সেই কবে, এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মার্শাল ছাড়া রাস্তায় আর্মি থাকে, তা আর্মি দিয়ে কি দেশ শাসন করবেন? তারেক জিয়া সাহেব, আপনি কি আর্মি দিয়ে দেশ শাসন করবেন? এটা হচ্ছে না, তো খেলাটা জমছে না। অতএব বাংলাদেশের যে মৌলিক সত্তা, যেই যার জন্য বাংলাদেশ তৈরি, জনমানুষের জন্য তৈরি, বাংলাদেশের এখনো পর্যন্ত সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বটাই ছিল বাংলাদেশের আপামর জনগণের জন্য একটি গৌরবময় অধ্যায়, এবং সেখানে ফিরে যেতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই, এবং সেটা নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। শিরিন শারমিনের মুক্তি, আবু দস্তগীর জাহাঙ্গীর নিঃশর্ত মুক্তি চাচ্ছি আপনার এই আলোচনার মাধ্যমে।